কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? এটা কি ধ্বনি বিপর্যয়, এটা কি অপিনিহিতি, এটা কি অভিশ্রবণ, জিনিসটা কি এটা জানতে চায়। কোথায়? অ্যাডমিশন টেস্টে। এইচএসসি পরীক্ষায় সাধারণত ধ্বনি পরিবর্তন থেকে এই রকম প্রশ্নগুলো আসে না, কিন্তু আরেকটা পার্ট আছে আমাদের আজকের ক্লাসে, সেটা হচ্ছে নত্ব ও সত্য বিধান। নত্ব সত্য বিধান কি? নত্ব সত্য বিধান বলতে সাধারণত বোঝানো হয় যে কোন ধরনের বানানে, একটা শব্দের বানানে কি মূর্ধন্য বসবে নাকি একটা শব্দের বানানে মূর্ধন্যস্ব বসবে, এবং কখন বসবে কখন বসবে না, এই সকল জিনিসপত্রের নিয়ম রীতি নিয়েই আসলে নত্ব সত্য বিধানের সকল আলোচনা। এখন নত্ব সত্য বিধান সম্পর্কে কিভাবে এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসে আর কিভাবে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে, দুইটাই আমি তোমাদেরকে বলে দেই, ঠিক আছে? তোমাদের কাজে লাগবে, একটু মনোযোগ দিয়ে শোনো। নত্ব বিধান সম্পর্কে, নত্ব বিধানের 5টি নিয়ম লিখো। এইচএসসি পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে। এইচএসসি পরীক্ষায় প্রশ্ন কি আসে? এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসে নত্ব বিধানের 5টি নিয়ম লিখো। 5টি কি করো? 5টি নিয়ম লিখো। এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসে সত্য বিধানের, যদিও সত্য বিধান সম্পর্কে প্রশ্ন অপেক্ষাকৃত কম আসে, নত্ব বিধান সম্পর্কে প্রশ্ন বেশি আসে। 5টি নিয়ম লিখো, একদম সরাসরি এভাবে প্রশ্ন করা হয়। অথবা বলা হয় এইচএসসি পরীক্ষায় এটা গেল প্রশ্ন প্যাটার্ন 1। প্রশ্ন প্যাটার্ন 2 আরেকটা প্যাটার্নে কি ধরনের প্রশ্ন আসে? নিচের শব্দগুলোর শুদ্ধ বানান লিখো। অর্থাৎ তোমাকে 8টা শব্দ দেওয়া হবে, 8টা শব্দ দিয়ে তোমাকে 8টা শব্দ দিবে, তোমাকে ওখান থেকে যে কোনো 5টা শব্দের শুদ্ধ বানান লিখতে হবে। এখন ওই শুদ্ধ বানান লেখার জন্য তোমাকে শুধু নত্ব সত্য বিধান জানলেই হবে না, তোমাকে অন্যান্য বানানের নিয়মগুলো জানতে হবে। তবে নত্ব সত্য বিধান থেকে অ্যাটলিস্ট 2 থেকে 3টা শব্দ, এই যে 8টা শব্দের মধ্যে, এই 8টা শব্দের মধ্যে অ্যাটলিস্ট 2 to 3 ওয়ার্ডস কোত্থেকে পাবা তোমরা? তোমরা পাবা হচ্ছে এই নত্ব ও সত্য বিধান থেকে। বুঝতে পেরেছো? এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তোমার এই যে 2টা প্যাটার্নের প্রশ্ন আসবে, এই 2টা প্যাটার্ন হচ্ছে কিসের আন্ডারে আসবে? এটা হচ্ছে বানান। টপিকটার নাম হচ্ছে বানান, ঠিক আছে? এখন বানান নিয়ে এইচএসসি পরীক্ষায় কি রকম ভাবে প্রশ্ন আসে? বানান নিয়ে প্রশ্ন আসে, বলা হয় যে বানান সম্পর্কিত একটা থেকে রচনামূলক ধরনের প্রশ্ন, আরেকটা থেকে একটু অবজেক্টিভ টাইপের প্রশ্ন। আমি একটু বলি। বানান একদম, একটা হচ্ছে একদম ডেসক্রিপটিভ লেখা, ডেসক্রিপটিভ লেখা। এখন কি রকম ডেসক্রিপটিভ লেখা? এই যে মনে করো নত্ব বিধানের 5টি নিয়ম লিখো এবং উদাহরণ সহ বোঝাও, এটা হচ্ছে একটা ডেসক্রিপটিভ প্রশ্ন। যদি তুমি পুরোপুরি লিখতে পারো 5-এর মধ্যে হয়তোবা তোমাকে খুব ভালো লিখলে উদাহরণ সহ 4.5-এর মতো দিবে, আবার 5ও দিতে পারে ইচ্ছা। পরীক্ষক চাইলে কোনো কারণ ছাড়াই এই ধরনের প্রশ্নে, ডেসক্রিপটিভ প্রশ্নে কোনো কারণ ছাড়াই চাইলে 0.5 কেটে রাখতে পারেন। এটার কোনো ব্যাখ্যা নাই কেন 0.5 আসলে একজন পরীক্ষক কেটে রাখেন। কাটা উচিত না অবশ্যই, যদি তুমি সবকিছু ঠিকঠাক মতো লিখো। বাট আরেকটা অথবা প্রশ্ন আছে, মানে একটা তো ডেসক্রিপটিভ প্রশ্ন, এটার একটা বা আছে, এই ধরনের প্রশ্ন উত্তর করব, অথবা আমরা একটা অবজেক্টিভ টাইপের প্রশ্ন উত্তর করব। অবজেক্টিভ টাইপ কোনগুলা? এই যে এইগুলো হচ্ছে আমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন। তোমাকে 8টা অশুদ্ধ বানান, 8টা শব্দ দেওয়া হবে যেগুলো অশুদ্ধ বানানে লেখা থাকবে, সেখান থেকে যে কোনো 5টা সিলেক্ট করে তুমি শুদ্ধ বানানটা লিখবা। এটাই হচ্ছে আমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন, ঠিক আছে? এবং এইখানে তুমি যদি 8টার মধ্যে 5টা বানান শুদ্ধ করে লিখতে পারো, তাহলে তোমাকে কোনো নম্বরই কাটা হবে না, তুমি 5-এ 5 পেয়ে যাবা, একদম ডিরেক্ট 5-এ 5 পেয়ে যাবা। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, আমরা কোন ধরনের প্রশ্নের উত্তর এইচএসসি পরীক্ষায় করব? আমরা কি ডেসক্রিপটিভ টাইপের প্রশ্নের উত্তর করব নাকি আমরা অবজেক্টিভ টাইপের প্রশ্নের উত্তর করব? বলো দেখি। এইচএসসি তে কিভাবে আসবে? শামীম, সুমাইয়া, ইতি, মাত্রই বললাম। বুঝতে পেরেছো? এইচএসসি পরীক্ষায় কিভাবে আসবে? এইচএসসি পরীক্ষায় কিভাবে আসবে বুঝতে পেরেছো? এইচএসসি পরীক্ষায় বানানের নিয়ম থেকে 2 ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে তোমার ডেসক্রিপটিভ প্রশ্ন, রচনামূলক, যেখানে লিখতে হয়, মানে মনে করো বানানের 5টা নিয়ম লিখো, অথবা নত্ব বিধানের 5টা নিয়ম লিখো, অথবা সত্য বিধানের 5টি নিয়ম লিখো, এরকম 5টা প্রশ্ন লেখা হবে, ঠিক আছে? এরকম লেখা হবে 5টা, ঠিক আছে? এখানে যদি ঠিকঠাক মতো উদাহরণ সহ লিখতে পারো তাহলে হয়তো বা 5-এ 4.5 পর্যন্ত দিতে পারে। যেখানে তোমার সময়ও লাগবে বেশি, হয়তোবা একটা ডেসক্রিপটিভ প্রশ্ন লিখতে হয়তোবা তোমার 10-12 মিনিট সময় লাগবে। অন দা আদার হ্যান্ড তুমি একটা চার্ট করবা, এরকম 8টা শব্দ দেখবে উপরে অশুদ্ধ, সেখান থেকে একটা এরকম টেবিল করবা, এরকম টেবিল করে লিখবা হচ্ছে প্রদত্ত শব্দ, এখানে লিখবা হচ্ছে প্রদত্ত শব্দ, আর এখানে লিখবা হচ্ছে শুদ্ধ বানান, ঠিক আছে? শুদ্ধ বানান। তবে এখানে
পাঁচ, এখানে 1 2 3 4 5 এরকম 5টা শব্দ লিখবা, জাস্ট এটা শুদ্ধ বানানটা কি হবে সেটা পাশাপাশি লিখে ফেলবা। তাহলে তুমি যদি সবগুলো সঠিক হয় তাহলে তুমি এখানে পাবা 5 এ 5, 5 এ 5 পেয়ে যাবা। কোন ধরনের উত্তর করব? আমি সবসময় আমার শিক্ষার্থীদেরকে সাজেশন দিই আমরা অবজেক্টিভ টাইপের প্রশ্নের উত্তর করব, কারণ অবজেক্টিভ টাইপের প্রশ্নের উত্তর করলে 1 নম্বর কথা হচ্ছে কোনো নম্বর কাটা যাওয়ার সুযোগ নাই। তুমি যদি শুদ্ধ লিখো তুমি 5 এ 5 পাবা ডিরেক্ট, কোনো নম্বর কাটা যাবে না। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে লিখতে সময় কম লাগে। একটা ডেসক্রিপটিভ প্রশ্ন লিখতে যেখানে তোমার সময় লাগবে 10 থেকে 12 মিনিট, ঠিক আছে, 10 থেকে 12 মিনিট, সেখানে একটা এরকম অবজেক্টিভ টাইপের প্রশ্ন লিখতে তোমার সময় লাগবে 4 থেকে 5 মিনিট, 4 থেকে 5 মিনিট। অর্থাৎ এই যে তোমার অন এভারেজ তুমি যদি 5টা ডেসক্রিপটিভ প্রশ্ন, 5টা ডেসক্রিপটিভ প্রশ্ন ভার্সেস 5টা অবজেক্টিভ প্রশ্ন, ঠিক আছে, 5টা অবজেক্টিভ ও বিজে, 5টা অবজেক্টিভ প্রশ্ন, প্রত্যেকটাতে যদি 5 মিনিট করে ডেসক্রিপটিভ প্রশ্ন, প্রত্যেকটাতে যদি 5 মিনিট করে সময় বেশি লাগে, তাহলে 5টা ডেসক্রিপটিভ প্রশ্ন লিখতে 5টা অবজেক্টিভ টাইপের প্রশ্ন লেখার চেয়ে ওভারঅল 25 মিনিট সময় বেশি লাগে। তুমি যদি ডেসক্রিপটিভ প্রশ্নের উত্তর দাও তোমার 25 মিনিট সময় বেশি লাগবে, অথচ নম্বর পাওয়ার ক্ষেত্রে ব্যাপারটা উল্টা ঘটে। নম্বরের সময় কিন্তু আবার কেটেও রাখে, কিছুটা নম্বর আবার দেখা যায় যে পরীক্ষকরা কেটেও রাখে, বুঝছো? এই জন্য আমরা অবজেক্টিভ টাইপের প্রশ্নের উত্তর করব। তোমাদেরকে শুরুতেই বুঝিয়ে দিলাম ঘটনাটা কি। সো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে ধ্বনি পরিবর্তন এবং আরেকটা হচ্ছে নত্ব ও সত্য বিধান। চলো তাহলে আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করে দিই। আমরা শুরু করব হচ্ছে ধ্বনি পরিবর্তন দিয়ে। আমরা শুরু করব কি দিয়ে? ধ্বনি পরিবর্তন দিয়ে। চলো লেটস গেট স্টার্টেড। একজন বলছে লেট হয়ে গেল, আরো আগে আসা ট্রাই করবা, কিন্তু আসলে লেট হয়নি, আমরা মাত্র পড়াটা স্টার্ট করছি। আমরা শুরুতে একটু ধ্বনি পরিবর্তন কাকে বলে এই ব্যাপারটা বুঝি। উচ্চারণের সময় উচ্চারণকে সহজীকরণ করার জন্য বা সহজ করার জন্য, সহজীকরণ শব্দটাই আসলে কঠিন, সহজীকরণ যদি মনে না থাকে তুমি এই করণ টরণ বাদ দাও, উচ্চারণের সময় সহজ করার প্রবণতায় উচ্চারণকে সহজ করতে গিয়ে আমরা অনেক সময় নানান রকম ধ্বনির পরিবর্তন ঘটে বা আমরা ঘটাই, ঠিক আছে। রিক্সাকে আমরা বলি হচ্ছে রিস্কা, সিগন্যালকে মনে আছে বাসে আমরা সিগন্যালকে বলি হচ্ছে কি বলি, সিগন্যালকে বলি হচ্ছে সিঙ্গেল, ঠিক আছে। হ্যাঁ, এইরকম করে যখন ধ্বনির পরিবর্তন ঘটাই নিজেদের উচ্চারণের সুবিধার্থে, যেমন আমরা অনেকে 3 উচ্চারণ করতে পারি না, এই যে এটা উচ্চারণ করতে পারি না, আমরা বলি হচ্ছে 3, ঠিক আছে। আমরা অনেকে ক্রিং উচ্চারণ করতে পারি, ফোন বাজলে কেমন আওয়াজ হয় ক্রিং, আমরা এটা ক্রিং উচ্চারণ করতে পারি না, আমরা বলি হচ্ছে কিরিং, ঠিক আছে। এইভাবে করে যখন আমরা যে উচ্চারণ সহজ করতে গিয়ে এরকম ধ্বনির পার্থক্য ঘটাই, ধ্বনি পরিবর্তন করি, সেটাকেই খুব সহজে বলা হয় ধ্বনি পরিবর্তন। আজকে আমরা অনেক ধরনের ধ্বনি পরিবর্তন শিখবো, দেখি। যেমন এখানে কিছু এক্সাম্পল আছে। স্টেশনকে আমরা অনেকে স্টেশন উচ্চারণ করতে পারি না, আমরা বলছি স্টেশন। স্কুলকে স্কুল, এটা আমরা অনেকে স্কুল উচ্চারণ করতে পারি না, আমরা বলছি স্কুল, ঠিক আছে। আমরা অনেক সময় শিক্ষার্থীদের বলতে শুনি 10 মিনিট স্কুল,